তো আগের পার্টগুলোতে আমরা দেখেছিলাম গিহান গেমে উইন হওয়ার পর আবার সে গেমে চলে যায় যেন সে গেমটি বন্ধ করতে পারে। আর তার টিমে কিছু প্রাইভেট সোলজারের সাথে জুনহু সে আইল্যান্ড খুঁজতে লেগে পড়ে। তারপর গেমে গিহানের সাথে স্বয়ং ফ্রন্টম্যান অর্থাৎ ইনহু যোগ দেয়। তারপর 3টি গেম খেলার পর গিহান আর কিছু প্লেয়ার মিলে পিঙ্গার্ডের সাথে লড়াই শুরু করে, আর শেষে ফ্রন্টম্যান তাদের সঙ্গ ছেড়ে দেয় আর গিহানের সামনে ফ্রন্টম্যান হয়ে এসে তার এক বন্ধুকে মেরে ফেলে। তো এরপর শুরুটা ঠিক সেখান থেকেই হয়, যেখানে গার্ডরা এসে একজন প্লেয়ারকে মেরে ফেলার পর চ্যাডের কাছে আসে। চ্যাড বলে যে তার একটি ছোট মেয়ে আছে, প্লিজ আমাকে মেরো না। গার্ডটি তার পেটে গুলি করে, যে ছিল আসলে নুল। নুল তাকে বলে যদি বেঁচে থাকতে চাও তাহলে মরার অভিনয় করো। চ্যাড চোখ বন্ধ করে ফেললে নুল তাকে মৃত ঘোষণা করে। কিছুক্ষণ পর সব মৃত প্লেয়ারদের নিয়ে গার্ডরা সেখান থেকে যাচ্ছিল, যাদের মধ্যে চ্যাডও ছিল। গার্ডরা এতে বেশি খুব খুশি হয় কারণ চ্যাডের শরীর থেকে তার অনেক অঙ্গ পেতে যাচ্ছিল। তারা তার বক্সে একটি ক্রস চিহ্ন তৈরি করে, সেখানে তারা নুলের প্রশংসা করে। নুল বলে যে তার অঙ্গ দিয়ে যদি কারোর জীবন বাঁচাতে পারে তাহলে তো ভালোই হয়। সে ব্ল্যাক অফিসারের সাথে কথা বলেছে এবং এখন সে তাদের গ্রুপে যোগ দিতে চায়। গার্ডটি খুব খুশি হয়। অন্যদিকে জুনহু জানতে পারে যে তাদের টিম থেকে একজন নিখোঁজ। পার্ক বলে যে হয়তো সে মদ খেয়ে বাইরে কোথাও পড়ে গেছে। টমও এই বিষয়টি নিশ্চিত করে কারণ সে রাতে বাইরে পার্কের সাথে তাকে দেখেনি। সবাইতে চিন্তিত ছিল কারণ সেই লোকটি ড্রোন চালাচ্ছিল। তাদের লিডার একজন নতুন লোককে ভাড়া করার সিদ্ধান্ত নেয়, এই কারণে তারা ফিরে যাওয়ার জন্য রওনা দেয়। ততক্ষণে গিহানের হুঁশ ফিরে। সেখানে সে দেখে যে তাকে বাকি সব প্লেয়ারদের সাথে ছেড়ে দেওয়া হয়েছে। জিয়ংজা এবং ইউনসিকের সাথে বাকি সবাই তাকে জীবিত দেখে খুশি হয়, কিন্তু গিহান এই ঘটনায় খুব কষ্ট পায় কারণ তার সঙ্গে দিয়ে অনেক লোকই সেখানে ছিল না। ক্যাট জানায় যে সেখান থেকে শুধু সে আর লি বেঁচে আছে। গিহান তার সঙ্গীদের মৃত্যুর কথা মনে করতে থাকে। একই সময় সেখানে গার্ডরা আসে। তারা মৃত প্লেয়ারদের পরিবর্তে পুরস্কারের অর্থ সবাইকে দেখায়, যেখানে টাকার পরিমাণ বেশ বেড়ে গিয়েছিল। সেখানে জনসহ সবাই খুশি হয়, আর আবার গেম চালিয়ে যাওয়া হবে কিনা তার জন্য ভোটিং শুরু হতে যাচ্ছিল। গিহান গেমের গার্ডের উপর রেগে যায় কারণ তারা শুধু শুধু তাকে বাঁচিয়ে রেখেছে। সে গার্ডের মারতে গেলে গার্ডার তাকে ধরে ফেলে এবং চেপে ধরে। সে সবাইকে বলে মেরে ফেলো আমাকে কেন বাঁচিয়ে রেখেছ। গিহান কাঁদতে শুরু করে। এই সব কিছু ফ্রন্টম্যানও দেখছিল। সেখানে ফ্রন্টম্যানের সাথে পার্কের কথা হয়। পার্ক ফ্রন্টম্যানকে জানায় যে তারা কাছাকাছি পৌঁছাতে চলেছে। ফ্রন্টম্যান সবাইকে দূরে রাখতে বলে এবং দরকার পড়লে সবাইকে মেরে ফেলার আদেশ দেয়। পার্ক তাতে রাজি হয়ে যায়। সে টম আর জুনহুকে সবার সাথে তীরে ছেড়ে দেয়। আইল্যান্ডে গিহানকে বেঁধে ফেলা হয় এবং সে ভোট দিতে চাইছিল না। বাকি প্লেয়াররা ভোট দেওয়া শুরু করে। গিহানের টিম থেকে এমনিতে অনেক লোক মারা গিয়েছে এবং জনের টিমের বেশিরভাগ সদস্য গেম খেলতে চেয়েছিল। এই কারণে গেমটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। পরের দিন গেম অনুষ্ঠিত হওয়ার কথা। ফ্রন্টম্যান এসে ব্ল্যাক অফিসারকে ভিআইপিদের জন্য প্রস্তুতি শুরু করতে বলে। এদিকে চ্যাডের লাশটিকে নিচের রুমে পাঠানো হয়। নুল একজন গার্ডের সাথে যাচ্ছিল। গার্ডটি নুলকে জিজ্ঞেস করে তুমি উত্তর কোরিয়ায় কাউকে খুন করে এখানে আসোনি তো। নুল কোনো উত্তর দেয় না। গার্ডটি জানায় যে সে নুলের সাথে রাত কাটাতে চায়। তারা সেখান থেকে এগোতে থাকে। এদিকে জন গিহানের উপর মানুষ মারার দোষ চাপিয়ে দেয় যাতে সে নিজে বাঁচতে পারে। তার মতে এই কারণেই গিহান একা বেঁচে গিয়েছিল। জনের কথায় সবাই তার জন্য হাততালিও বাজায়। গিহান খুব দুঃখী হয়ে বসেছিল। সেখানে চানি বলে তুমি এখানে নিজের ইচ্ছায় আসোনি, বরং তোমার মৃত বন্ধুদের আত্মার কারণে এসেছো, আর তুমিও এখানেই মরবে। এই বলে সে হাসতে শুরু করে। তখন গিহান তার গলা চেপে ধরে, কিন্তু চানের সঙ্গীরা তাকে বাঁচিয়ে নেয়। নিচের রুমে নুল এসে বাকি গার্ডের সাথে দেখা করে। তারা জানে যে চ্যাডকে নুল তাদের গিফট হিসেবে দিয়েছে। এখন থেকে সে তাদের সাথে আছে এবং তারা সবাই একসাথে কাজ করবে। তখন নুল নিজের মাস্ক খুললে সেখানে একজন ডাক্তারও ছিল। সে চ্যাডকে মারতে যাচ্ছিল, কিন্তু নুল একজন গার্ডকে মেরে তার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয় এবং একের পর এক সবাইকে মারতে শুরু করে। যে গার্ডটাকে নিয়ে এসেছিল নুল তাকে জানায় যে উত্তর কোরিয়ায়ও তার বস তার সাথে রাত কাটাতে চেয়েছিল, এই কারণে সে তাকে মেরে ফেলেছিল। কথা শেষে সে সেখানেই গার্ডটিকে মেরে ফেলে। ডাক্তারটি তখনও বেঁচে ছিল। নুল তাকে চ্যাডের চিকিৎসা করতে বলে। ডাক্তার তাতে রাজি হয়ে যায়। অন্যদিকে সবাইকে খাবার দেয়া হয়। ড্যানিকে চ্যাডটার খাবারটা দিয়ে দেয় কারণ সে তার সন্তানের মা হতে চলেছিল। ক্যাট, জিয়ংজা এবং ইউনসিক গিহানের খেয়াল রাখার জন্য তার কাছে খাবার নিয়ে আসে। তারা গিহানকে জানায় যে সে তাদের বাঁচানোর চেষ্টা করেছিল এবং সে ভুল ছিল না। ক্যাটও তার ভুলের জন্য ক্ষমা চায় কারণ ম্যাগাজিনগুলো উপরে পৌঁছাতে পারেনি। ইউনসিক বলে ক্যাট তোমার দোষ নেই, আসলে লি এখানে আগে এসেছিল এবং সে সব ম্যাগাজিন এখানেই জমা করে রেখেছিল, এই কারণে উপরে কেউ গুলি পায়নি।
এবং তারা সবাই মারা গিয়েছে। এই সব কিছু লিয়েরই দোষ। মা যদি ক্যাটকে না আটকাতো তাহলে সেও মারা যেত। জিয়ংজা গিহানকে তার নিজের যত্ন নিতে বলে, কিন্তু গিহান লিকে দেখতে পায়, যার জন্য তার সব সঙ্গী মারা গিয়েছে। গিহান সেখানে লিকে খুব রাগান্বিত দৃষ্টিতে দেখে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। অন্য প্রান্তে জুনহো গেম চেক করার জন্য আইল্যান্ডগুলোকে মার্ক করছিল। টম তার জন্য পানি নিয়ে আসে। টম পার্কের ব্যাপারে জিজ্ঞেস করে। জুনহো বলে, আইল্যান্ডে সেই আমার প্রাণ বাঁচিয়েছিল, আর তখন থেকে সে আমার সাথে আইল্যান্ড খুঁজে বেড়াচ্ছে। সে খুব ভালো মানুষ, কিন্তু তুমি তার ব্যাপারে কেন জিজ্ঞেস করছো? টম বলে, আমি রাতে বাইরে পার্কে দেখেছি, তখন তার কাছে একটি স্ক্রুড্রাইভার ছিল। আমার সন্দেহ সম্ভবত সেই আমাদের সঙ্গীকে মেরেছে। সে চায় না যে আমরা আইল্যান্ড খুঁজে পাই। আমি নিশ্চিত যে কিছু একটা গোলমাল আছে। তখন জুনহো বলে, হয়তো সে স্ক্রুড্রাইভারটি আত্মরক্ষার জন্য সাথে রেখেছিল। আমার পার্কের উপর পুরো ভরসা আছে। তুমি তো সেই মৃতগার্ডের সাথে রাতকে খেয়েছ। কাল আমাদের সময় মতো বের হতে হবে, তাই তুমি গিয়ে আরাম করো। টম সেখান থেকে বেরিয়ে যায়। রাত হলে গার্ডের সবাইকে পাহারা দিচ্ছিল। এদিকে গিহান লির দিকে তাকিয়েছিল। সে সারা রাত ঘুমায় না। সকাল হলে লিও দেখে যে গিহান তার দিকে তাকিয়েই আছে। কিছুক্ষণ পরে সেখান থেকে সবাই এগোতে থাকে। তাদের সেখানে মৃত মানুষদের লাশ দেখানো হয়, যা দেখে সবাই খুব কষ্ট পায়। পরবর্তী গেমের জন্য সবাইকে একটি রুমে আনা হয়। তাদের লাল এবং নীল উভয় রঙের বল গেম মেশিন থেকে বের করতে বলা হয়, যার ভাগে যে কালার বল পড়ে। এরপর সেখানে দুইটি গ্রুপ তৈরি হতে থাকে। একের পর এক সবাই নিজেদের বল বেছে নেয় এবং দুইটি গ্রুপ তৈরি হয়ে যায়। জন, ইউনসিক, ক্যাট, চানি আর লি এরা পরে ব্লু টিমে। আর এদিকে গিহান, ইউনসিকের মা জিয়ংজা, মালসু, ড্যানি এরা পরে রেড টিমে। তখন সবাইকে জানানো হয় যে এটি একটি হাইড অ্যান্ড সিক গেম। টিম ব্লুর কাজ হবে লুকানো এবং টিম রেডকে তাদের খুঁজে বের করে মেরে ফেলতে হবে। টিম রেডের প্রত্যেক অত্যন্ত একজনকে মারতেই হবে, তবেই তারা বাঁচবে, নয়তো সময় শেষ হলে তাদের মেরে ফেলা হবে। টিম ব্লুর প্রত্যেককে একটি করে চাবি দেওয়া হয়েছিল, যেটা দিয়ে গেমের মাঠে তারা দরজা খুলতে পারবে। তাদের সেখানে লুকানোর জন্য জায়গাও ছিল, তবে দরজা একবার খোলা হলে আর লক করা যাবে না। তাছাড়াও সেখান থেকে বের হওয়ার জন্য কিছু বিশেষ দরজাও ছিল, যেটা দিয়ে গেলে তারা জিতে যাবে এবং তাদের যে কোনোভাবে সেই বিশেষ দরজাটিও খুঁজতে হবে। টিম রেডের সবাইকে অন্য লোকদের মারার জন্য ছুরি দেওয়া হয়, যেটা দিয়ে তারা ব্লু টিমের যে কাউকে মারতে পারবে। জন এতে রেগে যায়, কারণ তাদের দলের হেরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। তাহলে যে কাউকে দল রিপ্লেস করার জন্য রাজি করাতে পারো। গিহান দেখে যে তার কাছে একটি ছুরি আছে। একই সাথে লি অন্য দলে আছে, যাকে সে মারতে পারে। এই কারণে লি ভয় পেয়ে গিয়েছিল। এদিকে জুনহুর টিমে একজন নতুন ড্রোন চালককে নিয়ে সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। জুনহুর কাছে টমের ফোন আসে। টম জানায় যে সে আজ আসতে পারবে না, কারণ তাকে পার্কের ব্যাপারে খোঁজ নিতে হবে। জুনহুকে এই কথা মেনে নিতে হয়। অন্যদিকে মালসু জ্যারির কাছে আসে। তারা সবাই আগে থ্যানোসের টিম একসাথে খেলতো। মালসু জানায় যে সে জ্যারির বন্ধুকে মেরে ফেলেছে। জ্যারি তার দিকে তাকিয়ে থাকে। মালসু বুঝতে পারে যে জ্যারি এটা নিজের চোখে দেখেছে। জ্যারি আসলে তার বন্ধুর কারণে মালসুকে মারতে চেয়েছিল। মালসু জ্যারিকে ভীতু বলে ডাকে, কারণ সে রেগে থাকা সত্ত্বেও কিছুই করতে পারছিল না। এদিকে জ্যাক ও ড্যানি কথা বলছিল। জ্যাক ড্যানিকে তার জায়গা দিতে বলে, যাতে সে আগে কাউকে মেরে দেয় এবং এসে ড্যানিকে বাঁচায়, নয়তো সে গর্ভবতী অবস্থায় কাকে মারতে পারবে সেই বিষয়ে প্রতিশ্রুতিও দেয়, কারণ সে তার ভালোবাসা এবং সন্তান দুজনকে বাঁচাতে চেয়েছিল। ড্যানি তার কথা মেনে নেয়। দুজনে তাদের দল বদলে নেয়। ড্যানিকে এখন টিম ব্লুতে গিয়ে লুকাতে হবে, আর জ্যাককে টিম রেডে গিয়ে কাউকে মারতে হবে। একই অবস্থা ছিল জিয়ংজা এবং তার ছেলে ইউনসিকের। জিয়ংজা কাউকে মারতে পারত না, এই কারণে ইউনসিক কাউকে মারার সিদ্ধান্ত নেয় এবং তার মাকে বাঁচাতে চায়। তখন জিয়ংজা বলে, বাবা তুই তো স্কুলে সবার হাতে মার খেয়ে আসতি। ইউনসিক উত্তরে বলে, মা তুমিও তো বাবার কাছে সারা জীবন মারই খেয়েছ। আমাদের দুজনের অবস্থা একই, কিন্তু আমি তরুণ, তাই ভালো হবে যদি আমি টিম রেডে যাই। জিয়ংজা তার ছেলের কথা মেনে নেই। অন্যদিকে জন ভয় পেয়ে গিয়েছিল, কারণ টিম রেড থেকে কেউই তার সাথে দল বদল করতে চাইছিল না। সে গিহানের কাছে আসে। গিহানকে রেগে থাকতে দেখে সে আরো ভয় পেয়ে যায়। গিহান দেখে যে লিও সবাইকে রাজি করানোর চেষ্টা করছে, কিন্তু কেউই লিয়ের কথা শুনছিল না। লি গিহানকে দেখতে পায়, যে তার দিকে তাকিয়েছিল। লি তার কাছে এসে রেগে গিয়ে বলে, তুমি সারাদিন আমার দিকে কেন তাকিয়ে থাকো? যদি আমরা জনের টিমে থাকতাম তাহলে বেঁচে যেতাম, আর তুমি আমাদের সবাইকে গেম কর্তৃপক্ষের সাথে লড়াই করতে নিয়ে গিয়েছিলে। তোমার ভুলের কারণে সবাই মারা গিয়েছে। একজন গার্ড এসে লিকে থামায়, তারপর লি শান্ত হয়। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি।
বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। গেম কর্তৃপক্ষ টিম ব্লুকে প্রথমে ভেতরে যেতে বলে যাতে তারা লুকাতে পারে। অন্যদিকে পার্ক জুনহোর কাছে টমের না আসার কারণ জিজ্ঞেস করে। জুনহো বলে যে সে ফ্যামিলি ইমার্জেন্সির কারণে আসতে পারেনি। পার্কের সন্দেহ হয় যে টম হয়তো তার ব্যাপারে জেনে গিয়েছে এবং সে টমকে অকর্ম বলতে থাকে। এবার টিম ব্লু গেমের মাঠে পৌঁছায়, যেটা একটা বিশাল বড় গোলকধাঁধার মতো জায়গা ছিল। সেখানে অনেক দরজা ছিল। এই কারণে সবাই আলাদা হয়ে বিশেষ দরজাটি খুঁজতে শুরু করে আর লুকাতে থাকে। ক্যাট এসে জিয়ংজা এবং ড্যানিকে নিজেদের সাথে নিয়ে যায়। তারা দুজন একসাথে ড্যানিকে বাঁচাতে চেয়েছিল কারণ সে প্রেগনেন্ট। বাইরের দিকে মালসো জ্যাকের প্রশংসা করতে শুরু করে কারণ সে থ্যানোসকে খুব স্টাইলের সাথে মেরেছে। এখন সে জ্যাকের সাথে গেমের মাঠে গিয়ে সবাইকে মারতে চেয়েছে। জ্যাকও রাজি হয়ে যায় কারণ এখানে জ্যাকের প্ল্যান ছিল যে তারা দুজন মিলে ড্যানিকে বাঁচানোর চেষ্টা করবে। টিম র্যাডও ভেতরে ঢুকে। এদিকে গিহানও তার প্রতিশোধ নেওয়ার জন্য এগিয়ে যায়। অন্যদিকে চ্যাডের হুঁশ ফিরছিল। ডাক্তার তার চেষ্টায় সফল হয়েছে এবং চ্যাড খুব খুশি হয়, কিন্তু নুল সেখানে ডাক্তারকে মেরে ফেলে এবং নিজের মাস্ক পরে নেয় যাতে চ্যাড তাকে চিনতে না পারে। চ্যাডকে সেখান থেকে বের করার জন্য সে ডাক্তারের মাস্ক ও পোশাক পরিয়ে নেয়। ততক্ষণে টিম রেড গেমের মাঠে এসে গিয়েছে। তাদের 30 মিনিট সময় শুরু। সবাই নিজেদের শিকার ধরার জন্য বেরিয়ে পড়ে, যেখানে মালসু থ্যানোসের ক্রস থেকে মালটা বের করে খেয়ে নেয় যাতে সে খেলার জন্য শক্তি পেতে পারে। সে জ্যাকের সাথে বেরিয়ে পড়ে। অন্যদিকে গিহানও লিকে খুঁজছিল আর লিও নিজের জীবন বাঁচানোর জন্য সবার থেকে লুকিয়ে পালাচ্ছিল। একই সাথে সেখানে চানি তার অনুসারীদের বোকা বানিয়ে এগিয়ে যায়। সেখানে জন তার চাবি দিয়ে একটি দরজা খুলে ফেলে। তখন সে সেখানে আরেকজন লোককে দেখতে পায়। সেই লোকটি তার চাবি দিয়ে অন্য দরজাটি খুলতে পারছিল না। তখন প্রথম লোকটি সেটি খুলে দেয়। তারা সেখানে জানতে পারে যে সেই সব চাবির উপরে স্কোয়ার, সার্কেল বা ট্রায়াঙ্গেল এই তিনটির মধ্যে একটি চিহ্ন ছিল, আর দরজার উপরেও একই ধরনের কোনো একটি চিহ্ন দিয়ে লক করা ছিল। অর্থাৎ যে কোনো চাবি দিয়েই দরজা খোলা যাবে না, বরং চাবির সাথে দরজার লকের শেপ মিলতে হবে। একই জিনিস ক্যাট, জিয়ংজো, ড্যানিও বুঝতে পারে। তাদের তিনজনের কাছে আলাদা আলাদা চাবি ছিল, এই কারণে তারা যে কোনো দরজা খুলতে পারত। তাই তারা খুশি হয়। এরপর সেখানে জিয়ংজো এবং ড্যানি ক্যাটের উপর আশা রেখে তাকে 3টে চাবি সামলানোর জন্য দেয়। বাইরে গিহান লিকে খুঁজতে শুরু করে। তখন এক জায়গায় সে লিকে দেখতে পায় এবং তার পেছনে দৌড়ায়। তখন লি একটি দরজা খোলে, যার বাহিরে একটি খাদের মতো জায়গা ছিল। সেখানে সে মারাও যেতে পারে। তখন গিহান তাকে ধরে ফেলে এবং তাকে মারতে যায়, কিন্তু সে লি নয়, বরং লিয়ের মতো দেখতে আরেকজন ছেলে ছিল। তখন গিহান তাকে ছেড়ে দেয়। সেখানে সে নিচের দিকে লিখে দেখতে পায় সে বারবার তার থেকে বেঁচে যাচ্ছিল। ততক্ষণে মালসু এবং জ্যাক মিলে একটি ছেলেকে ধরে ফেলেছে। সেখানে মালসু তাকে মারতে চেয়েছিল। তখন জ্যাক বলে, যদি তুই তাকে মেরে ফেলিস তবে তুই পাশ হয়ে বেরিয়ে যেতে পারবি। আমার তোর উপর ভরসা নেই, এই কারণে আমরা দুজনই একসাথে মিলে তাকে মারবো, আর তারপর আরেকজন লোককেও আমরা একসাথে মারবো, যাতে আমরা দুজনে একসাথে পাশ হয়ে যাই। মালসুর এই আইডিয়াটি বেশ পছন্দ হয়। দুজনে একসাথে মিলে সেই লোকটিকে মেরে ফেলে। এরপর তারা দুজনেই সেখান থেকে বেরিয়ে যায়। ততক্ষণে পাশের ঘরে লুকিয়ে থাকা জ্যারি বেরিয়ে আসে। সেখানে সেই মৃত লোকটির কাছে থ্যানোসের ক্রস দেখতে পায়, যেটা মালসু সেখানে ভুলে ফেলে দিয়েছিল, আর ভেতরে তখনও 2টি ট্যাবলেট বাকি ছিল। তখন জ্যারি তার মধ্যে থেকে একটি খেয়ে নেয় এবং নিজের ভয়কে দূর করে দেয়। অন্যদিকে ক্যাটার দলের সাথে যাচ্ছিল। সেখানে ড্যানি সিঁড়ি থেকে নিচে পড়ে যায় এবং তার পায়ে গুরুতর আঘাত লাগে। তখন বাকি দুজন তাকে সামলে নেয়, আর সেখানে তাদের সামনে একটি ছেলে চলে আসে। সেই ছেলেটি জিয়ংজা এবং ড্যানির মধ্যে যে কোনো একজনকে মারতে দিতে বলে, তবে ক্যাট এটা হতে দিবে না। সেখানে ক্যাট এগিয়ে যায়
এবং তারা দুজন একে অপরের সাথে লড়াই করতে শুরু করে। সেখানে ক্যাটটার মিলিটারি অভিজ্ঞতার কারণে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর তারা তিনজন সেখান থেকে বেরিয়ে যায়। ততক্ষণে জ্যাক ও মালসো মিলে আরেকজনকে মেরে ফেলেছে। সেখানে জ্যাক এখন ড্যানিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তখন মালসো বলে, কি তোমার অ্যাটিমকে খুঁজছো? তখন জ্যাক সেখানে মালসোকে ধরে হুমকি দেয়। মালসো ক্ষমা চেয়ে বলে, আমি ওই মেয়েটিকে কিছু করব না, কিন্তু আমাদের আরো লোক মারতে হবে যাতে আমাদের টাকা বাড়তে থাকে এবং আমাদের পরবর্তী গেমে খেলতে সুবিধাও হবে। তখন জ্যাকও টাকার জন্য এটাই করার সিদ্ধান্ত নেয়। এখন দুজনেই ব্লু টিমের লোকদের খুঁজে খুঁজে মারতে থাকে। ততক্ষণে লিওর উপর একজন লোক হামলা করে দিয়েছে। তারপর সে লিয়ের পায়ে ছুরি মারে। সেখানে লি সেই লোকটিকে ফেলে অজ্ঞান করে দেয় এবং তার থেকে ছুরিটাও নিয়ে নেয়, কিন্তু তার পায়ে বেশ বড় আঘাত লেগেছে। ততক্ষণে ড্যানিকে নিয়ে ক্যাট এবং জিয়ংজা একটি ঘরে পৌঁছায়। সেখানে তারা ড্যানির পায়ে আঘাত দেখছিল আর সেখানে তার ওয়াটার ব্রেক হয়। তখন দুজনেই একসাথে সেই ঘরেই ড্যানির ডেলিভারি করানোর সিদ্ধান্ত নেয়। ততক্ষণে ইউনসিক একটি ঘরে লুকিয়ে থাকা একজনকে খুঁজে পেয়েছে যে ভয় পেয়েছিল। ইউনসিক তাকে মারতে যায়, কিন্তু সেই লোকটি ইউনসিককেই ধরে পেটাতে থাকে এবং তার ছুরি দিয়ে সেই ইউনসিককে মারতে যায়। তখন আরেকজন লোক পেছন থেকে এসে তাকে মেরে ফেলে। এখন সেই লোকটি নিরাপদ, এই কারণে সেই প্লেয়ারটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে চানি তার গ্যাংকে নিয়ে একটি ঘরের কাছে আসে এবং তারপর সে ভেতরে যায়। তখন সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে রুমে জ্যাক এবং মালসো আছে। এরপর সে রুম থেকে মালসো এবং জ্যাক বাহিরে এসে একের পর এক লোককে মারতে থাকে। সেখান থেকে চানি বাহিরে গিয়ে লিয়ের সাথে ধাক্কা খায় এবং তারপর সেখান থেকে অন্যদিকে পালিয়ে যায়। তখন সে গিহানকে দেখতে পায়, যে বেশ রেগেছিল। চানি তাকে দেখে ভয় পেয়ে যায় এবং গিহানের কাছে ক্ষমা চাইতে শুরু করে। সাথে সে জানে যে লি ডান দিকে গেছে এবং তার রক্ত ঝরছে, তাই সে বেশি দূর যায়নি। তখন গিহান সেখান থেকে এগিয়ে যায় এবং রক্তের চিহ্ন অনুসরণ করে লিয়ের কাছে যেতে থাকে। তারপর সেখান থেকে চানি একটি রুমে পৌঁছায়। তখন সে জেতার একটি বিশেষ দরজা পেয়ে গিয়েছিল, কিন্তু সেখানে সে দেখে যে তার উপর 3টি শেপের চাবি একসাথে লাগাতে হবে, না হলে সে দরজা খুলবে না। এবার চানি বাইরে এসে মৃত লোকদের থেকে চাবি নেওয়া শুরু করে। সাথে সে বিশেষ রুমে যাওয়ার জন্য চিহ্ন তৈরি করতে থাকে, যাতে সে আবার সেই জায়গা হারিয়ে না যায়। সেখানে জন দেখে যে মালসো এবং জ্যাক আসছে। তখন জন সেখানে একটি মৃত লোকের পাশে শুয়ে মরে যাওয়ার নাটক করে। মালসো এসে তাদের মজা উড়াতে শুরু করে, কিন্তু জ্যাক সেখান থেকে যেতে চেয়েছিল, যার কারণে জন এবারের মতো বেঁচে গিয়েছে। এদিকে সেখানে চানি এসে তার চাবি নিতে যায়। তখন জন তাকে ধরে ফেলে। তাকে জীবিত দেখে চানি বেশ অবাক হয়। এবার চানি জনকে আবার তার ভুয়া মন্ত্রতন্ত্রের নামে ভেলকে দেখিয়ে নিজের বিশেষ দরজার দিকে নিয়ে যায়, যাতে তারা দুজনেই সেখান থেকে বেরিয়ে যেতে পারে। এদিকে ততক্ষণে ড্যানি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। সেখানে ক্যাট এবং জিয়ংজা খুব খুশি ছিল। তখন ড্যানি তার বাচ্চাকে দেখে খুব খুশি হয়, আর সেখানে একজন লোক চলে আসে। তখন ক্যাট ছুরি নেয় এবং সেই লোকটির সাথে লড়াই করতে শুরু করে। দুজনেই বাইরে এসে লড়াই করছিল। ক্যাটের সাথে সে একটি রুমে আসে। ক্যাট খুব আহত হয়, কিন্তু তবুও ক্যাট সেই লোকটিকে সেখানেই মেরে ফেলে। তখন ক্যাট দেখতে পায় যে সে যে ঘরে ছিল সেখানে একটি বিশেষ দরজা ছিল, যেটা দিয়ে তারা যেতে পারবে। তখন ক্যাট সেখানে 3টি চাবি লাগিয়ে দরজাটি খুলে ফেলে। এখন সে সেখান থেকে ড্যানি এবং জিয়ংজাকে নিয়ে বেরিয়ে যেতে পারবে। সে এসে দুজনকে এই খুশির খবর জানায়। তখন দুজনে খুব খুশি হয়, কিন্তু পেছন থেকে ক্যাটকে কেউ মেরে ফেলে, আর সে আর কেউ নয় বরং জ্যাক ছিল। তখন জ্যাক সেখানে ড্যানিকে তার বাচ্চার সাথে দেখতে পায়। সে সেখানে স্তব্ধ হয়ে যায়। তবে সেখানে মালসো আসছিল। তখন জ্যাক সে দরজাটি বন্ধ করে দেয়। এরপর তারা দুজনেই সেখান থেকে বেরিয়ে যায়, যেন মালসো ড্যানির কোনো ক্ষতি না করে। জিয়ংজা এবং ড্যানি দুজনেই ক্যাটের মৃত্যুতে খুব কষ্ট পায়, কারণ ক্যাটই তাদের জীবন বাঁচাতে গিয়ে মারা গিয়েছে। তারপর জিয়ংজা ড্যানিকে বলে যে ক্যাট বাহিরের রাস্তা খুঁজে পেয়েছে, তাই সেটা আশেপাশেই হবে। সাথে বাচ্চার কান্নার আওয়াজে যে কেউ এখানে আসতে পারে, তাই আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হতে হবে। তখন ড্যানি রাজি হয়ে যায়। অন্যদিকে গিহান লিকে খুঁজে পেয়েছে, যে দরজার পেছনে লুকিয়েছিল। সেখানে লি ক্ষমা চায় এবং বলে, আমার আপনাকে উল্টাপাল্টা বলা উচিত হয়নি। আমি একজন লুজার। আমি তো সেনাবাহিনীতে ছিলামই না, তাই দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি ম্যাগাজিন উপরে আনতেই চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে ভয় পেয়ে যাই, এই কারণে আমি উপরে পৌঁছাতে পারিনি। তখন গিহান তাকে ধরে ফেলে এবং সবার মৃত্যুর জন্য তাকে দায়ী করে। এবার গিহান তাকে মারার কথা ভাবছিল। তখন লি গিহানের উপর হামলা করে তার ছুরি নিয়ে নেয়। অন্যদিকে চানি এবং জনও বিশেষ দরজাটি খুলে দিয়েছে। সেখান থেকে দুজনেই বের হতে যাচ্ছিল। তখন জন চানিকে আবার ভেতরে ধাক্কা দিয়ে চাবিটি নিয়ে নেয় এবং বাহির থেকে লক করে দেয় এবং চানিকে সেখানেই মরার জন্য ছেড়ে দেয়। তখন চানি সেখানে অভিশাপ দিতে থাকে। তখন সে রুমে এসে জ্যারি মালসোর সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে।
চানে খুব ভয় পেয়ে যায়, কিন্তু সেখানে জ্যারি কাঁদতে শুরু করে। তখন চানে সেখানে নিজের পাওয়ার দেখিয়ে বলে, তুই তো খুব ভীতু, তোর দিয়ে জীবনে কখনো কিছু হবে না। তখন জ্যারি চানের মধ্যে ভ্রমে মালসোকে দেখতে পায়, যে তাকে ভীতু বলছিল। সেখানে জ্যারি চানিকে ছুরি দিয়ে মেরে মেরে সেখানেই শেষ করে দেয়। কিন্তু তারপর সে চানিকে মৃত দেখে খুব ভয় পেয়ে যায়। ততক্ষণে লি গিহানকে ছুরি দিয়ে ভয় দেখায় আর বলে, এসব তোমার ভুল। তুমি হিরো সেজে আমাদের সবাইকে নিয়ে গিয়েছিলে এবং তুমি সবাইকে মারিয়েছ, আর তুমি একাই ফিরে এসেছো। হয়তো এটা তোমার প্ল্যান ছিল যাতে প্রাইজ মানি বেড়ে যায়, আর তুমি সব লোককে মারিয়েছ। তখন গিহান রেগে যায় এবং সে লিয়ের উপর হামলা করে দেয়। তারপর তারা দুজনে লড়াই করতে থাকে। তখন গিহান লিয়ের গলা চেপে ধরে আর তাকে সেখানেই মেরে ফেলে। আর এই সব কিছু ফ্রন্টম্যানও দেখছিল। অন্যদিকে জিয়ংজা এবং ড্যানি বিশেষ দরজাটি খুঁজে পেয়েছে। সেখানে ড্যানি দেখে যে ইউনসিক সেখানে এসেছে, যে ড্যানিকে মেরে বাঁচতে চেয়েছিল। তখন জিয়ংজা তাকে থামায়। ইউনসিক বলে, মা, আমি এখনো কাউকে মারতে পারিনি, আর আমি যদি কাউকে না মারতে পারি তাহলে আমি মরে যাব। তখন জিয়ংজা তাকেই মেরে ফেলতে বলে, কারণ সে বিদ্ধ হয়ে গেছে এবং সে ড্যানি আর তার সন্তানকে ইউনসিকের কাছ থেকে বাঁচাতে চেয়েছিল। কিন্তু সেখানে ইউনসিক মানা করে দেয় এবং সে তার মাকে ধাক্কা মেরে দেয়। তারপর সে ড্যানিকে ধরে ফেলে এবং সে ড্যানিকে মারতে যাচ্ছিল। ঠিক এমন সময় পেছন থেকে জিয়ংজা ইনসুককে ছুরি মেরে দেয়। এতে ইউনসিক ভেতর থেকে ভেঙে পড়ে এবং সে মারা যাচ্ছিল। তখন জিয়ংজা তাকে সামলাতে থাকে এবং সে তার ছেলেকে জড়িয়ে ধরে। তখন ইউনসিক ক্ষমা চায় এবং সে তখনও খুব আহত ছিল, যা দেখে জিয়ংজা তার ছেলের জন্য খুব কষ্ট পায়। কিন্তু ততক্ষণে খেলার সময় শেষ হয়ে গিয়েছে। এই কারণে গার্ডরা এসে সে ঘরে গুলি করে ইউনসিককে মেরে ফেলে। এখন গিহানও সবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করছিল। এরপর দেখা যায় গার্ডরা সব মরা মানুষের লাশ বের করে প্লেয়ারদের চেক করতে থাকে। তখন একজন প্লেয়ার একজন গার্ডের উপর হামলা করে ফেলে আর অন্য গার্ড এসে তাকে বাঁচায়। সেখানে 4 জন গার্ড ছিল যারা তাদের মুখ দেখিয়ে দেয়। তারা সবাই আসলে রাশিয়ান ছিল, আর তারা গার্ড নয় বরং ভিআইপি ছিল, যারা গেমের মজা নিতে গেমের ভিতরে গার্ড হয়ে এসেছিল। তারপর তারা 4 জন উপরে যাওয়ার জন্য বের হয়। কিছুক্ষণ পর জ্যাক দেখে বেঁচে থাকা সবাই ফিরে আসছে, কিন্তু সে ড্যানিকে দেখতে পায় না। মালসু চিন্তিত হয়ে পড়ে, কারণ তার ট্যাবলেটের লকেট হয়তো গেম এরিনাতে পড়ে গিয়েছিল। সে গার্ডের এ বিষয়ে বলতে থাকে। গার্ডের তাকে সেখানে পড়ে থাকতে বলে। সে ক্রসটি আসলে এখন জ্যারের কাছে ছিল। তখনই ড্যানি আর জিয়ংজা বেবিকে নিয়ে আসে। গার্ডের পাশাপাশি সব প্লেয়ারও এটা দেখে অবাক হয়ে যায়। এখন পর্যন্ত কেউ জানতো না যে জ্যাকি সে বাচ্চাটার বাবা। এদিকে গিহানকে গেম খেলা একদম মনোযোগী লাগছিল না। অন্যদিকে নোল চ্যাডকে ডাক্তারের 16 নম্বর মাস্ক পরিয়ে উপরে নিয়ে আসে। পাশাপাশি গার্ডরা কিভাবে তাদের রুমে থাকে সেই বিষয়টা তাকে বুঝিয়ে দেয়। এখন ড্যানি বেবিকে খাওয়ানো শুরু করেছিল। গার্ডরা আসে, তারা মৃত ব্যক্তিদের সম্পর্কে জানায়। এখন মোট 25 জন বেঁচে ছিল, আর তাদের টাকা অনেক বেড়ে গিয়েছিল। পাশাপাশি সেখানে আবার ভোটিং হওয়ার কথা হয়। সব ভিআইপিরা ফ্রন্টম্যানের সাথে দেখা করে, যেখানে তারা গেমের ভেতরে গাড়ি সেজে অনেক মজা করছিল। সে 5 জনের মধ্যে একজন রাশিয়ান লোক বেশ দেরিতে এসেছিল। কারণ হিসেবে সে জানায় সে নিজের ব্যক্তিগত হেলিকপ্টারের কারণে দেরি করেছিল। তখন তারা ফ্রন্টম্যানের গেমসের প্রশংসা করতে থাকে। এতে ফ্রন্টম্যান খুশি হয়। সবাই ফ্রন্টম্যানের জন্য চিয়ার্স করে। অন্যদিকে টম জুনহোকে ফোন করে। সে জানায় যে পার্ক এবং তার বন্ধু যার শিপের অন্য টিম আইল্যান্ড খুঁজছে, তাদের দুজনের সম্পর্কে শিপের মালিকরা কিছুই জানে না, অথচ তাদের মাছের ব্যবসার কারণে এটা সবার জানা উচিত ছিল। জুনহো বলে যে তাদের কেউ চেনে না, তার মানে এই নয় যে পার্কি ড্রোনওয়ালাকে মেরেছে। টম বলে যে হতে পারে, কিন্তু আমি তার সম্পর্কে আরো খোঁজ নিচ্ছি, তাই তুমি ওর থেকে সাবধানে থেকো। জুনহো মেনে নেই। এদিকে সব ভিআইপিরা ভোটিং লাইভ দেখছিল, কারণ তারা ভোটিংয়ে মজা পাচ্ছিল। কেননা গেম যে কোনো সময় শেষ হতে পারে এমন একটা অবস্থা। ফ্রন্টম্যান বলে যে এখনো 16 জন গেম খেলতে চাই। তাদের এখন মানুষ মারার অভ্যাস হয়ে গেছে, তাই এই গেম এত তাড়াতাড়ি বন্ধ হবে না। ভোটিং শুরু হয়, যেখানে বেশিরভাগ লোক তাদের আগের ভোটগুলোই অনুসরণ করছিল। যে প্লেয়াররা মত বদলাচ্ছিল তাদের জায়গায়ও অন্য প্লেয়াররা খেলার পক্ষে ভোট দিতে শুরু করে, তাই বিশেষ কোনো পার্থক্য হচ্ছিল না। গেম খেলার পক্ষে ভোট বাড়তে থাকে। জিয়ংজা লোকদের অনুরোধ করতে থাকে যে গেমে এখন ছোট বাচ্চাও এসে গেছে, সাথে সে তার সব টাকা চাইলে তাদের দিতে পারে, কিন্তু তাদের গেম বন্ধ করতে হবে। তবুও সবাই গেম খেলার জন্য ভোট দিতে থাকে। ওদিকে গার্ডরা নিচে আসে আর তারা জানতে পারে যে তাদের অনেক সঙ্গী মারা গেছে। তাদের মধ্যে 16 নম্বর ডাক্তার এখনো বেঁচে ছিল। এদিকে চ্যাড গার্ড সেজে নৌলের সাথে যায়, আর নৌল চ্যাডকে 16 নম্বর চাবি দিয়ে তার রুমে যেতে বলে।
অন্যদিকে 16টি ভোটের কারণে আবার গেম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। জিয়ংজা আর ড্যানির এতে মন খারাপ হয়। এদিকে বেবি কাঁদতে থাকে। জিয়ংজা তাকে সেখান থেকে নিয়ে যায়। ড্যানি এখন জ্যাকের সাথে কথা বলছিল না, কারণ জ্যাক ক্যাটকে মেরে ফেলেছিল। ভিআইপিরা জিয়ংজার মজা উড়াচ্ছিল, কারণ গরিব মানুষের মজা উড়াতে তাদের খুব ভালো লাগতো। তাছাড়া জিয়ংজা একজন অচেনা মেয়ের জন্য নিজের ছেলেকে পর্যন্ত মেরে ফেলেছে। এই ব্যাপারটা তাদের কাছে খুব মজার মনে হয়েছে। এদিকে ব্ল্যাক অফিসারকে মৃতদের সম্পর্কে জানানো হয়। সবার সন্দেহ হয় যে এই কাজ 16 নম্বর গাড়ি করেছে, কারণ সে সেখান থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু তারা জানতো না যে সে আসলে প্লেয়ার নাম্বার 246। তখন ব্ল্যাক অফিসার 16 নম্বর গার্ডকে তার রুমে বিশ্রাম নিতে দেখে। অন্যদিকে জুনহো একটা আইল্যান্ডকে ড্রোন দিয়ে দেখে। সেই জায়গাটা তার চেনা চেনা লাগে। পার্ক সেখানে যেতে মানা করে, কিন্তু জুনহো সেখানেই যেতে চায়। এদিকে জিয়ংজা ড্যানির খাওয়ার পুরো খেয়াল রাখত। ড্যানি ইউনসিকের জন্য ক্ষমা চায়। জিয়ংজা তাকে তার বাচ্চার জন্য বাঁচতে এবং তার খেয়াল রাখতে বলে, আর এই জন্য তাকে পুরোদমে গেম খেলতে হবে। অন্যদিকে ব্ল্যাক অফিসার 16 নম্বরকে চেক করতে বলে। তখন পেছন থেকে নুল তাকে ধরে ফেলে। ব্ল্যাক অফিসার জিজ্ঞেস করে যে তুমি সবাইকে মেরেছ তাই না, কেন মেরেছ? নুল বলে যে তাদের থেকে আমার বিপদ ছিল, যে এখন তোমার থেকেও আছে, তাই আমি তোমাকেও মারতে পারি। যদি তুমি এমনটা না চাও তাহলে আমি 16 নম্বরের সাথে আইল্যান্ড থেকে বের হতে চাই। আমি জানি যে ভিআইপির আইল্যান্ডে এসে গেছে। তাদের যদি কোনো গোলমাল মনে হয় তাহলে ভালো হবে না। তো এখন কি করতে হবে সেটা তুমি ঠিক করে নাও। ব্ল্যাক অফিসার নুলের কথা মেনে নেয়। ততক্ষণে জুনহো সে আইল্যান্ডে পৌঁছায়। তার মনে পড়ে যে সে এই আইল্যান্ডেই এসেছিল যেখানে ইনহু তাকে ধরেছিল। সে উপর থেকে সবকিছু দেখছিল। তার মনে পড়ে যায় যে কিভাবে তার ভাই ইনহু তাকে গুলি করেছিল। জুনহো তার টিমকে বলে যে গেমের আইল্যান্ডটা আশেপাশেই হবে। তাদের কথা পার্কও শুনে ফেলে। রাতে জিয়ংজা এসে গিহানের সাথে দেখা করে। সে বলে যে তুমি তোমার বন্ধুর মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করছো। এই জীবনটা খুব খারাপ, যেখানে খারাপ মানুষ সবসময় সুখী থাকে, আর আমাদের মতো ভালো মানুষের সাথে খুব খারাপ হয়। আমার ছেলেও খুব নিরীহ ছিল। তার বন্ধুরা তাকে ঠকিয়েছিল। এর উপর সে দানাদারের হাত থেকে মার খেত। সে একবার খুব বেশি মদ খেয়ে ফেলেছিল। তাই আমি তাকে বলেছিলাম যে তুই দুনিয়া থেকে চলে গেলে ভালো হতো। তখন সে নিজেকে শেষ করতে চেয়েছিল, কিন্তু সে বেঁচে যায়। সেদিন সে কথা বলার জন্য আমার খুব খারাপ লেগেছিল, কারণ আমার মনে হয়েছিল যে আমি আমার ছেলেকে প্রায় মেরেই ফেলেছি। তবে শেষ পর্যন্ত আমাকে এটাই করতে হলো। এটা শুনে গিহান খুব দুঃখ প্রকাশ করে। জিয়ংজা তার ছেলে ইউনসিককে মারার কারণে ভেতর থেকে ভেঙে পড়েছিল। সে গিহানকে বলে যে আপনি সবাইকে এখান থেকে বাঁচাতে এসেছিলেন, তো প্লিজ আপনি ড্যানি আর তার বেবিকে বাঁচাতে আমাদের সাহায্য করুন। গিহান বলে যে আমি এখন এই জীবন থেকে হেরে গেছি, আমি আগের মতো নেই। জিয়ংজা বলে যে ওই মেয়েটার এই গেমে কোনো দোষ নেই, শুধু তার খারাপ কিসমতের কারণে সে এখানে জন্মেছে। তো প্লিজ আপনি ওকে বাঁচান, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি। অন্যদিকে টম তার সঙ্গীর সাথে পার্কের বাড়িতে পৌঁছায়। সে তার বাড়িতে কোনো প্রমাণ খোঁজার জন্য যাচ্ছিল, আর সে তার সঙ্গীকে বাইরে পাহারা দেওয়ার কাজ দেয়। বাড়ির ভেতরে ঢুকলে সে একটা কুকুর দেখতে পায়, যেটা চেন দিয়ে বাঁধা ছিল। টম তাকে ইগনোর করে বাড়ির ভেতরে ঢুকে। সে সেখানকার সবকিছু চেক করতে থাকে। এদিকে নুল তার রুমে ছিল, তাকে খেতে দেওয়া হয়। খাওয়ার সাথে একটা বোর্ডের চাবি ছিল। পরদিন সে চ্যাডের সাথে সেখান থেকে পালাতে চেয়েছিল। ব্ল্যাক অফিসার গার্ডের আবার রুমে গিয়ে সব মৃতদের ঠিক মতো চেক করতে বলে। গার্ডরা তাই করে। কিছুক্ষণ পর গার্ডরা প্লেয়ারদের মাঝে কফিন নিয়ে আসে। সবার সাথে গিহানও দেখে যে জিয়ংজা নিজেকে শেষ করে দিয়েছে। গিহান এটা দেখে খুব কষ্ট পায়। ড্যানিও কান্না করতে থাকে, কারণ জিয়ংজা তার পুরো খেয়াল রাখত। জ্যাকও তার পরিবারের জন্য চিন্তিত ছিল, কিন্তু গিহান ড্যানিকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। গার্ডরা নিচে এসে রুম চেক করে, আর তারা জানতে পারে যে ডাক্তারের লাশ পড়ে আছে। 16 নম্বর মাস্কের ভেতর আসলে প্লেয়ার 246 ছিল। তারা ব্ল্যাক অফিসারকে এটা জানায়। 246 নম্বরের পুরো তথ্য বের করতে শুরু করে। অন্যদিকে টম পার্কের বাড়িতে অনেক ছবি পায়, যেখানে সে এবং সেলসম্যান দুজনের সাথে ছিল। টম সেলসম্যানকে চিনতে পারে। এদিকে কুকুরটা নিজেকে ছাড়িয়ে টমকে কামড়াতে যায়। টম ওখানেই তাকে গুলি করে শেষ করে দেয়। এই সময় বাইরে তার সঙ্গে ঘুমাচ্ছিল। টম বাইরে বেরোতে গেলে সে কুকুরের ঘরের নিচে একটা দরজা দেখতে পায়, আর টম সেখানে দেখে যে পার্ক অনেক টাকা লুকিয়ে রেখেছে। সাথে সে পিঙ্গার্ডের জামা কাপড় এবং মাস্ক লুকিয়ে রেখেছে। এমন অবস্থায় পেছন থেকে টমকে পুলিশ অফিসাররা ধরে ফেলে। আইল্যান্ডে সকাল হলে সব প্লেয়ারদের পঞ্চম খেলার জন্য বেরোতে বলা হয়। ড্যানি তার বেবিকে সেখানেই ছেড়ে দেয়, যাতে সে গেম খেলে ফিরে আসতে পারে, কিন্তু বাচ্চার চিন্তায় সে কাঁদতে থাকে। তাই ড্যানি তাকে নিজের সাথে রাখে। সবাই এগিয়ে যায়। এদিকে ড্যানির পায়ের অবস্থা খুব খারাপ ছিল।
তাই গিহান বলে যে তোমার বেবি আমাকে দাও। ড্যানি মানা করে দেয়, কিন্তু গিহান তাকে সামলাতে তৈরি ছিল, আর সে বলে যে সে বেবির পুরো খেয়াল রাখবে। ড্যানি গিহানকে বেবি দিয়ে দেয়। ভিআইপিরা তাকে দেখছিল, তারা অবাক হয়ে যায়, কারণ ড্যানির উপর তাদের মধ্যে একজন টাকা লাগিয়েছে। তখন বাকি সবাই তাকে নিয়ে মজা করতে থাকে, আর সে ভিআইপি বলে যে এই মেয়েটা মা, আর মা যে কোনো কিছু করতে পারে। এদিকে ফ্রন্টম্যানে তাদের সবাইকে পরের গেমের ডিজাইন দেখায়, যেটা দুটো পুতুলের গেম ছিল। ড্যানি গিহানকে বলে যে আমি আমার বাচ্চাকে ফেলে দিতে যাচ্ছিলাম, কিন্তু আমি আমার বেবির সাথে নিজের জীবন কাটাতে চাই। তবে এখন আমি এই গেমে ফেসে গেছি। আমার জন্য জিয়ংজা ক্যাট ইউনসিক মারা গেছে, আমার বেবির জীবনও বিপদে। গিহান বলে যে এখানে তোমার কোনো দোষ নেই, এই গেমে আমাদের মতো লোকদের আমাদের ইচ্ছাতে ফাঁসানো হয়। আমারও এমন একটা ছোট মেয়ে আছে যারা আমি সবসময় খেয়াল রাখতে পারিনি, কিন্তু একে আমি কখনো কিছু হতে দিব না, এটা আমার প্রতিজ্ঞা। ড্যানি একটু খুশি হয়। তারা দুজন সেখান থেকে এগোতে থাকে। একজন ভিআইপি খুব রেগে যায়, কারণ এই গেমে ড্যানির পায়ের জন্য সে বাঁচতে পারবে না। তখন আরেকজন ভিআইপি আইডিয়া দেয় যে যদি তার বেবি এই গেমে থাকে তাহলে ড্যানি তার জন্য যে কোনো কিছু করতে পারে। ভিআইপিদের এই আইডিয়াটা খুব ভালো লাগে। তারা বেবিকেও এখন এই গেমের প্লেয়ার বানানোর সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পরে সব প্লেয়াররা এসে দুটো বড় পুতুলকে দেখে, যাদের হাতে একটা লোহার দড়ি ছিল, যেটার মাঝখানে একটা ভাঙা পুলও ছিল। তাদের জানানো হয় যে এই গেমের নাম জাম্প রোপ, অর্থাৎ দড়ির লাফ। তাদের দড়ি থেকে বেছে ব্রিজ পার করে অন্যদিকে যেতে হবে। তবে এটা এতটাও সহজ নয়, কারণ দড়িটি তেমন আস্তেও ঘুরবে না, আর ব্রিজের সাইড ছোট, এর উপর মাঝখানে একটা গ্যাপ আছে, অর্থাৎ ব্রিজ ভাঙা। তাদের কাছে 20 মিনিট সময়। 20 মিনিটের মধ্যে তাদের সবাইকে ওপারে যেতে হবে। এখানে যে কেউ আগে যেতে পারত। গিহান দেখে যে ড্যানির পা ফুলে গেছে। এতে সে লাফানো তো দূরের কথা, চলতেও পারছে না। এখন কি হবে? এদিকে দুটো পুতুল লোহার দড়ি ঘুরাতে থাকে। তার আওয়াজে সবার মুখ শুকিয়ে যায়। মালসু দেখে যে নিচে অনেক বড় খাদ, যে নিচে পড়বে সে একদম চ্যাপ্টা হয়ে যাবে। এদিকে গিহান বলে আমরা এখানে বেবিকে রেখে দিব, গেম শেষ হলে ফিরে এসে তাকে নিয়ে যাব। তখন গার্ড জানায় যে 20 মিনিট পর এপারে যে থাকবে তাকে মেরে ফেলা হবে। গিহান গেমওয়ালাদের উপর রেগে যায়। সবাই তাকে বন্দুক দেখিয়ে ভয় লাগায়, আর যে কোনোভাবে বেবিকেও ব্রিজ পার করার জন্য ধমক দেয়। এটা দেখে ভিআইপিদের মজা লাগতে থাকে। এদিকে গেমের সময় চলে যাচ্ছিল, কিন্তু তবুও কেউ এগোতে পারছিল না, কেউ সাহস করতে পারছিল না। জেরি মালসুর কাছে আসে। মালসু ওই ট্যাবলেট না খাওয়ার কারণে তার অবস্থা খারাপ ছিল। তখন জেরি তাকে তার ক্রস দেখায়। মালসু তার কাছে ট্যাবলেটের জন্য ভিক্ষা চাইতে লাগে, আর তখনই জেরি ক্রসটাকে ব্রিজের মাঝে ফেলে দিয়ে বলে যা এবারে নিয়ে নে, আর যদি না পারিস তুইও ভীতু। মালসু নিজেকে প্রমাণ করার জন্য এবং গেমে জেতার জন্য সবার আগে লাফিয়ে পড়ে। সে লাফিয়ে লাফিয়ে এগোতে থাকে, আর এগিয়ে গিয়ে ব্রিজ থেকে ক্রসটি নেয়। তারপর যখনই সে ক্রস খোলে সে দেখে যেটা পুরো খালি। তখন সে হতাশ হয়ে মালসু হার মেনে নেয়। সেই সময় দড়িতে ধাক্কা খেয়ে ফাইনালি সে নিচে পড়ে যায়। এটা দেখে সবার অবস্থা খারাপ হয়ে যায়। গিহান বেবিকে নিজের সাথে বেঁধে নেয়। সে বলে যে আমি এই বেবিকে সেখানে ছেড়ে তোমাকে নিতে ফিরে আসব, আমরা 3 জন বেঁচে যাব, আমার উপর আশা রাখো। গিহান সবার মাঝখান থেকে এগিয়ে যায়। তাকে দেখে ভিআইপিরা কনফিউজড, কারণ গতবার জিতে যাওয়ার পরেও সে আবার এই গেমে মরতে এসেছে। এর উপর একটি বাচ্চাকেও বাঁচাতে চাচ্ছে। তারা বলে এর চেয়ে পাগল আর কে হতে পারে। গিহান ব্রিজে এগিয়ে যায়। সে ব্রিজে দড়ি থেকে বেছে বেছে এগোতে থাকে। এমন করতে করতে সে ব্রিজের ভাঙা অংশে পৌঁছালো। গিহান সেখান থেকে লাফিয়ে এগিয়ে যায়, আর সে দ্রুত গিয়ে ব্রিজ পার করে নেয়। এটা দেখে সব প্লেয়াররা খুব খুশি হয়, কারণ তারা সাহস পেয়েছে। এবার সাহস করে বাকি প্লেয়াররাও এগোতে থাকে, যেখানে জনও ছিল। গিহান ড্যানিকে বাঁচাতে ফিরে যেতে চায়। একে একে সব প্লেয়াররা ব্রিজ পার করতে থাকে। এমন সময় এক প্লেয়ার তার পেছনে আসা প্লেয়ারদের এক এক করে নিচে ফেলে দিতে শুরু করে। গিহান এটা দেখে অবাক হয়ে যায়। প্লেয়ারটি বলে যে এটাই তো গেমের আসল মজা। জন সামনে যেতে ভয় পাচ্ছিল। গিহান প্লেয়ারটিকে বলে অনেক হয়েছে, বন্ধ কর। তবে সে বলে এখন তো সবে শুরু হয়েছে। ব্রিজের মধ্যে 7 জন লোক মৃত্যু আর জীবনের মাঝখানে আটকে রয়েছে। এরই মাঝে সেখান থেকে 3 জন প্লেয়ার নিচে পড়ে যায়। তখন পেছনে থাকা 2 প্লেয়ার আবার ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন মহিলা প্লেয়ারটি ফিরে যায় তখন সেখানে থাকা একটা প্লেয়ার 203, যার নাম জিমিন, সে তাকে লাথি মেরে নিচে ফেলে দেয়, যার ফলে সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায়। পেছনে থাকা জ্যারি তার শেষ ট্যাবলেটটি খেয়ে নেয়। এদিকে জনের একটু বয়স হওয়াতে সে আর লাফাতে পারছে না। তখন গিহান সে প্লেয়ারটিকে বলে পেছনে সর।
প্লেয়ারটি বলে, তুই পাগল হয়ে গেছিস? আমরা এখান থেকে বাকিদের ফেলে দিলে লাস্টে শুধু আমরা 2 জন বেঁচে থাকবো, আর জেতা প্রাইজ আমরা 2 জনে ভাগ করে নিয়ে যেতে পারবো। তখন গিহান বলে, আমি যদি তোকে এখানে ধাক্কা দিই তাহলে ভেবে দেখেছিস সব টাকা কার হবে? এটা শুনে সে প্লেয়ার পেছনে সরে যায়, আর সব প্লেয়ার এক এক করে ক্রস লাইনে পৌঁছে যায়। অপর প্রান্তে ড্যানি লাফানোর চেষ্টা করছিল, কিন্তু পায়ে আঘাত থাকায় সে লাফাতে পারছিল না। তখন জ্যাক তাকে নিতে আসলে ড্যানি উল্টো তার উপর রেগে যায়, কারণ সে ক্যাটকে মেরে ফেলেছে। জ্যাক বলে সে জানতো না যে তারা সবাই একই রুমে ছিল, কিন্তু ড্যানি তাকে সেখান থেকে চলে যেতে বলে। এমন সময় গিহানের উপর সে প্লেয়ারটি আক্রমণ করে, আর দুজনের মধ্যে লড়াই শুরু হয়। আর দুজনের লড়াইয়ের পর ফাইনালি গিহান তাকে নিচে ফেলে দেয়। যখন হাতে 2 মিনিট সময় থাকে তখন সব প্লেয়াররা ক্রস লাইনে পৌঁছে যায়, কিন্তু অপর প্রান্তে ড্যানি একা থেকে যায়। সে কিভাবে পারবে ব্রিজটা পার করতে? গিহান তার সাহস যোগায় যে সে আসছে। ড্যানি তাকে আটকায় যে আপনি এখানে আসিয়েন না, সময় শেষ, আর মাত্র 30 সেকেন্ড। আর ড্যানি উপর থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেয়, আর ঘোষণা করা হয় প্লেয়ার 222 এলিমিনেটেড। শ্বাসরুদ্ধ করে বাঁচা মরার খেলায় ড্যানির যাত্রা এটুকুই ছিল, কিন্তু বেঁচে আছে তার একমাত্র কন্যা সন্তান। এরপর দেখা যায় নুল চ্যাডকে গার্ডের পোশাক পরিয়ে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায়, যেখান থেকে তারা বোটের সাহায্যে আইল্যান্ড থেকে চলে যাবে। আর এদিকে ভিআইপি রুমে সব ভিআইপির আলোচনা করছে যে এখন সে বাচ্চাটার কি করা যায়। একজন বলে বাচ্চাটাকে এলিমিনেট করে দেওয়া হোক। সবাই হোস্টটাকে তার মতামত জিজ্ঞেস করে। তখন ফ্রন্টম্যান বলে, যখন আমরা পরের গেমে এই বেবিটাকে প্লেয়ার নাম্বার 222 বানিয়ে দিই, এর ফলে পরের গেমগুলো আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে। ভিআইপির এটাতে একমত হয়। অন্যদিকে গিহান এখন বাচ্চাটার দেখাশোনা করছে। তখন জ্যাকও তাকে এটা করতে দেখে। তখন সেখানে গার্ডরা আসে, যারা মারা যাওয়া প্লেয়ারদের সম্পর্কে বলে যে মোট 16 প্লেয়ার মারা গিয়েছে, আর টাকা বেঁচে থাকা 9 জনের মধ্যে ভাগ হবে। তখন জনের সাথে বাকিরা বলে যে আমরা তো 8 জন। তখন গার্ডরা বলে যে ড্যানির জায়গায় এখন তার বেবি গেম খেলবে, আর তাকে প্লেয়ার ভাবা হবে। এটা শুনে সেখানে থাকা সবার রাগ উঠে যায় যে এটা কেমন কথা, ড্যানি তো মারা গিয়েছে, তার জায়গায় বাচ্চা কিভাবে খেলবে? আমরা অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি, আর এই বাচ্চাটা মাঝখান থেকে এসে আমাদের ভাগের টাকা নিয়ে যাবে, এটা আমরা হতে দিব না। জন বলে, যদি আমি মারা যাই তাহলে আমার বাচ্চারা কি আমার টাকাগুলো পাবে বলো? তখনই গার্ডরা গুলি চালিয়ে বলে যে তারা এখন থেকে এখানে লড়াই করে এক অপরকে মারতে পারবে না। সাথে ফাইনাল গেমের আগে তারা তাদের জন্য একটা ডিনার অ্যারেঞ্জ করেছে। অন্যদিকে টম পুলিশ অফিসারদের পার্কের টাকা, জামা কাপড় ও গেমের ব্যাপারে সবকিছু জানায়, কিন্তু সেখানে অফিসাররা গেমের কথায় বিশ্বাস করে না। সাথে তারা জানায় যে কোরিয়ায় এভাবেই লোকেরা টাকা লুকায়। এবার অফিসাররা পার্ককে ফোন করার সিদ্ধান্ত নেয়, কারণ পার্কের কোনো ক্রাইম রেকর্ড ছিল না। সাথে তার ঘরে চুরি হয়েছে, এটা তাকে জানাতে হবে। আর টম গুন্ডাদের গ্যাংয়ে কাজ করত। ততক্ষণে জুনহু তার সাথীদের সাথে আইল্যান্ডটিকে ম্যাপে দেখে। এখন তাদের আশেপাশের বাকি আইল্যান্ডগুলো চেক করতে হবে। সাথে জুনহু জানতো যে 5 দিন হয়ে গেছে, এই জন্য তাদের তাড়াতাড়ি ফাইনাল গেমের আগে আইল্যান্ডটাকে খুঁজে বের করতে হবে। তারপর সে এই ব্যাপারে পার্ককে জিজ্ঞেস করে। তখন পার্ক একপাশে ক্রস চিহ্ন দিয়ে দেয়, আর সে বলে যে এখানে ওই আইল্যান্ড হবে না, কারণ এখানে কোস্টগার্ডরা যাওয়া আসা করে। তখন জুনহু সেখান থেকে অন্যদিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবার পার্কের কাছে অফিসারদের ফোন আসে। তারপর পুলিশ অফিসাররা তাকে জানায় যে আপনার বাড়িতে টম নামের একজন ব্যক্তি চুরি করেছে। তখন পার্ক বুঝে যায় যে টম আর জুনহু হয়তো তার উপরে সন্দেহ করছে, তাই এই সময় জুনহু সেখানে চলে আসে। তখন পার্ক অজুহাত বানাতে থাকে আর সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে টম পুলিশ অফিসারকে একটি ফোন করার অনুরোধ করে যেন সে জুনহুকে সব বলতে পারে। তখন অফিসার টমকে তার ফোন দেয়। তখন টম সেখান থেকে নিজের ফোন নিয়ে পালিয়ে যায়, আর অফিসাররা তার পেছনে যায়। তারপর টম জুনহুকে ফোন করে জানায় যে পার্ক গেমওয়ালাদের মধ্যেই একজন। সে অনেক আগে পিঙ্ক কার্ড ছিল। আমি তার বাড়িতে গেমের মাস্ক, কাপড় ও বাকি জিনিস পেয়েছি। এটা শুনে জুনহু চমকে যায়। সেখানে অফিসাররা আবার টমকে ধরে ফেলে। ততক্ষণে পার্ক তার বন্ধুকে ফোন করে। তাকে বোর্ডে সব অফিসারদের মেরে ফেলতে বলা হয়, কারণ তাদের পর্দা ফাঁস হয়ে গেছে। তারপর পার্ক বন্দুক বের করে আর এক এক করে সেই সব অফিসারদের বেছে বেছে মারতে শুরু করে। পার্ক জিজ্ঞেস করে যে জুনহু কোথায়। তখন সে বলে যে পেছনে দেখো। তখন পেছন দেখে জুনহু পার্ককে তীর মেরে আহত করে দেয়। তখন জুনহু জিজ্ঞেস করে যে কে তুমি আমাকে কেন বাঁচিয়েছিলে? তখন পার্ক বলে যে আমি ফ্রন্টম্যানের অর্ডার ফলো করি, সে বলেছিল তোমার যেন কিছু না হয়। তখন জুনহু জিজ্ঞেস করে যে সেই আইল্যান্ড কোথায়।
তখন পার্ক বলে যে তুমি সেখানে গিয়েও কিছু করতে পারবে না, কারণ এখানে তোমাকে সঙ্গ দেওয়ার জন্য কেউ বেছে নেই। তখন সে সেখানেই মারা যায়। অন্যদিকে সব প্লেয়াররা বেবির সাথে ভিআইপি ডিনার করতে যায়, যেখানে তাদের সবাই কাছে পেট ভরে খাবার দেওয়া হয়, আর বেবিকেও দুধ খাওয়ানো হয়। এখন গিহানও বেবিকে বাঁচানোর জন্য গেম খেলতে চায়। সেখানের ভিআইপির এখন কনফিউজ ছিল, কারণ এখন তারা অনেক টাকা পেয়েছে, এবার তারা ভোটিং করে বেরিয়ে যেতে পারবে। তখন ফ্রন্টম্যান বলে যে আমি তাদের এমন নিয়ম বলবো যে তাদের মনে হবে পরের গেম তারা সহজেই জিতে যাবে, এই জন্য তারা গেম খেলতে থাকবে। তারপরে সেখানে গার্ডরা এসে সবাইকে ভোটিংয়ের আগে নতুন নিয়ম জানায়। শেষের গেমে তাদের সবাইকে সুযোগ দেওয়া হবে যে তারা কাকে এলিমিনেট করতে চায়। এটা শুনে সেখানে জন খুশি হয়ে যায়। সেখানে গার্ডরা জানায় যে তাদের সবাইকে মিলে 3 জনকে গেমের মধ্যে এলিমিনেট করতে হবে, আর এটা তারাই ঠিক করতে পারবে। এই কথা শুনে সবাই খুশি হয়। তারপর তারা গেমের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তখন সেখানে গার্ডরা গেমের ব্যাপারে কিছু জানায় না, শুধু তারা কাকে মারতে চায় এটা বেছে নিতে পারে এটাই জানায়। এটা শুনে জনের সাথে বাকি 4 সঙ্গী অনেক খুশি হয়ে যায়। তারপর সেখানে ভোটিং শুরু হয়। তখন গিহান বরাবরের মতো গেম বন্ধ করার জন্য ভোট দেয়। এবার বাকি প্লেয়াররা গেম চালু রাখার জন্য ভোট দেয়, যাদের মধ্যে একজন জ্যাকও আছে। শেষ পর্যন্ত গেম চালু রাখার সিদ্ধান্ত হয়। তারপরে সেখানে সবাই খেয়ে এনজয় করতে থাকে। অন্যদিকে ভিআইপিরা নেক্সট গেমের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন ফ্রন্টম্যান জানাতে মানা করে দেয়, যাতে তাদের এক্সাইটমেন্ট বেড়ে যায়। ততক্ষণে জুনহো তার সঙ্গে ম্যাটের চিকিৎসা করে। সেখানে দুজনেই বুঝতে পারে যে এখন শুধু তারাই দুজন বেঁচে আছে। তখন ম্যাট বলে যে এখন তো তোমাকে বলতেই হবে যে আমরা ওই আইল্যান্ডকে কেন খুঁজছি। তখন জুনহো জানায় যে আমার ভাই ওই আইল্যান্ডে আছে, যদি সে এবার আমাকে না পায় তাহলে সে আমাকে আর কখনো পাবে না। তখন ম্যাট বলে যে তাকে খোঁজা বেশ কঠিন হবে, কারণ এটা অনেক বড় এলাকা। তখন জুনহো পার্কের ম্যাপে করা ক্রস চিহ্নটি দেখে সে বুঝতে পারে যে সে আসল জায়গায় ক্রস করেছে। সে ক্রস করার জায়গাতেই আইল্যান্ডটা খোঁজার সিদ্ধান্ত নেয়। ততক্ষণে নুল আর চ্যাড বোট নিয়ে বেরিয়ে গেছে। সেখানে ব্ল্যাক অফিসার নুলের সাথে কথা বলে। সে বলে যে তোমাদের দুজনকে ফিরে আসতে হবে, কারণ আমি চ্যাডের ব্যাপারে সব জেনে ফেলেছি। তখন নুল ফিরে আসতে মানা করে দেয়। তখন ব্ল্যাক অফিসার বলে যে চ্যাডের মেয়েকে কোথায় পাওয়া যাবে, তাকে কিভাবে মারতে হবে সেটাও আমি জানি, এটা শুনে তো তোমাকে ফিরতেই হবে। তখন নুল সেখানে বোট ঘুরিয়ে নেয়। রাত হলে জন সবার সাথে মিলে গিহান, বেবি আর জেরিকে এলিমিনেট করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যাতে তারা 6 জন জিতে টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারে। তখন জ্যাকও তাদের কথা মেনে নেয়। তারা সবাই টিম বানিয়ে চিয়ার্স করে, কিন্তু জ্যাক তখনও তার বেবির কথাই ভাবছিল। গিহানের তাকে দেখে ভয় লাগছিল। ততক্ষণে নুল বোট থেকে নামে। সে চ্যাডকে সাউথের দিকে গিয়ে পুলিশ পাঠাতে বলে, কারণ তার মেয়ের জীবন বিপদে পড়তে পারে। তখন চ্যাড জিজ্ঞেস করে যে তুমি আমার মেয়ের ব্যাপারে কিভাবে জানো। তখন নুল তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। চ্যাড সেখান থেকে বোট নিয়ে বেরিয়ে যায়, কিন্তু বোটের উপরে থাকা ট্রেকারের কারণে ব্ল্যাক অফিসার জানতে পেরে যায় যে তারা 2 জন হয়তো সেখান থেকে বেরিয়ে গেছে। তখন ব্ল্যাক অফিসার তার আর্মিকে গিয়ে তাদের 2 জনকেই মেরে ফেলতে বলে। রাত হলে গিহান বেবির কারণে ঘুমাতে পারে না। সেখানে এক গার্ড এসে তাকে জানায় যে ফ্রন্টম্যান তার সাথে দেখা করতে চায়। ততক্ষণে নুল গেম এরিনায় ঢোকার জন্য একটি পাহাড়ের উপরে পাখার গোপন রাস্তা দেখে। অন্যদিকে গিহান এসে ফ্রন্টম্যানের সাথে দেখা করে। তখন ফ্রন্টম্যান বলে যে আমার কাছে তোমার জন্য একটি বেস্ট অফার আছে, যাতে তুমি আর বেবি সুরক্ষিত থাকবে, কারণ ওই সবাই তোমাকে কাল মেরে ফেলতে চাইবে। তখন গিহান বলে যে তোমার মতো জঘন্য লোকই এই বেবিকে গেমের প্লেয়ার বানিয়ে দিয়েছে, টাকার জন্য তোমরা বাচ্চাদেরও ছাড়ছ না। তখন ফ্রন্টম্যান বলে যে আমি তোমাকে বাঁচাতে চাই। তারপর সে গিহানকে একটি বড় ছুরি দেয়। সে বলে যে তুমি গিয়ে বাকি সব প্লেয়ারকে মেরে এই গেম জিতে নিতে পারো, খাবার ও মদের কারণে ওরা এখন উঠবে না। তখন গিহান জিজ্ঞেস করে যে তুমি আমাকে এটা দিয়ে কেন করাচ্ছ। তখন ফ্রন্টম্যান নিজের মাস্ক খুলে নিজের মুখ দেখায়। ইনহুকে দেখে গিহানের পায়ের তলার মাটি সরে যায়। সে প্রচন্ড অবাক, এতদিন তাদের সাথে গেম খেলা একজন প্লেয়ার ফ্রন্টম্যান ছিল। গিহান ইনহুকে দেখে খুব রেগে যায় আর সে হাতে ছুরি তুলে নেয়। তখন ইনহু বলে যে তুমি আমাকে মেরে দিলেও এই গেম আমার জায়গায় অন্য কেউ চালাবে, এখানে কোনো পার্থক্য হবে না। তারপরে শেষ গেম তোমাকে এমনিতেও বেবিকে বাঁচানোর জন্য ওই রাক্ষসদের সাথে খেলতে হবে। এই শুনে গিহান শান্ত হয়। সেখানে ইনহু বলে যে তুমি ওদের মেরে এখনো বাঁচতে পারো, 2 জন বেঁচে থাকার কারণে তুমি এই গেম জিতে যাবে, কারণ এই গেম 2 জনের সাথে খেলা যায় না। তারপর আমি তোমাদের 2 জনকে জীবিত ছেড়ে ঘরে পাঠিয়ে দিব, এটা আমার ওয়াদা। ওরা কাল তোমাদের 2 জনকে মেরে ফেলার আগে তুমি আজই ওদের সবাইকে মেরে দাও। তখন গিহান সেখান থেকে বেরিয়ে যায়। ফ্রন্টম্যান জিজ্ঞেস করে যে এখনো কি তোমার মানুষের উপর বিশ্বাস আছে। তখন গিহান কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়।
আর এখানেই শেষ হয় পার্ট 1।